১২০০ দিন সময় লেগেছিল টাইটানিক মাত্র ২ ঘন্টার মধ্যেই কেন ডুবে গেল? ১০ এপ্রিল ১৯১২ সালের সেই দিনটি ছিল যখন বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রার জন্য প্রস্তুত ছিল। সেই দিনটি ছিল আটলান্টিক মহাসাগরের অংশটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং ঝড়ের কোনো সম্ভাবনা ছিল না। ১৫০০ যাত্রী ইতিমধ্যেই জাহাজে উঠেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ টাইটানিকের প্রথম যাত্রা শুরুর সাক্ষী থাকার জন্য অপেক্ষা করছিলেন। যাত্রীরা লক্ষ লক্ষ মানুষ, এমনকি টাইটানিকের ক্রুরাও জানত না যে শীঘ্রই ছেড়ে যাওয়া জাহাজটি তৈরি করার সময় ৬টি ভুল করা হয়েছিল, যা এটিকে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের শিকার করে তুলত। শান্তি নাজনীন আবারও ঝন্ডা ভিডিওতে। আজ আপনি টাইটানিকের এমন ৬টি ভুল সম্পর্কে জানবেন যা তার সময়ের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল বিমান। যদি সেগুলি না করা হতো তাহলে সম্ভবত আজ টাইটানিক তার ডুবে যাওয়ার কারণে নয়, বরং তার সাফল্যের কারণে বিশ্বে বিখ্যাত হতো। সেই ভুলগুলি কি ছিল? এই ৬টি ভুল টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথও লক্ষ্য করেননি, যার ৪০ বছরের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেনের ৪০ বছরের অভিজ্ঞতা ভুলে যান। এই ভুলগুলি টাইটানিক পরিচালনাকারী কোম্পানি হোয়াইট স্টার লাইন, যার ১০৭টি জাহাজ পরিচালনার অভিজ্ঞতা ছিল, এমনকি তারাও লক্ষ্য করেনি। তাছাড়া এই ভুলগুলি টাইটানিক প্রস্তুতকারী কোম্পানি হার্লে অ্যান্ড ভালভো লক্ষ্য করেনি, যারা টাইটানিকের আগেও ৫০০টিরও বেশি জাহাজ তৈরি করেছিল। টাইটানিকের নির্মাণ কাজ ১৯৯৭ সালে শুরু হয়েছিল এবং প্রায় ৩ বছর এবং ২০০০ শ্রমিকের কঠোর পরিশ্রমের পর জাহাজটি অবশেষে প্রস্তুত হয়েছিল। এখন জাহাজটি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল, কিন্তু এটির পরীক্ষার পর্যায়ে এখনও বাকি ছিল। টাটা যখন সফলভাবে তার প্রথম পরীক্ষামূলক অভিযান সম্পন্ন করেছিল, তখন টাইটানিকের নির্মাতারা হতাশ হয়ে পড়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এটি অডুবতে না পারা টাইটানিক শিরোনামে সারা বিশ্বে বিভিন্ন আকারে বাজারজাত করা হয়েছিল। একটি অডুবন্ত জাহাজ তৈরি করা হয়েছে, যেখানে তার প্রথম যাত্রা ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে শুরু হওয়ার কথা ছিল, যার তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৯১২ সালের ১০ই এপ্রিল এবং এর গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক। টাইটানিকের একটি বিখ্যাত অংশে ভ্রমণের খরচ ছিল $৩০, প্রথম শ্রেণীতে ভ্রমণের জন্য, আপডেট এবং পার্লার, যা আজকের সময় $৩,৪০,০০০ টাকা। এই বিপণনের ফলে হঠাৎ করেই সমস্ত টিকিট বুক করা হয়েছিল এবং অবশেষে সেই দিনটি এসেছিল যখন টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছিল। ভুল নম্বর ১। ঠিক দুপুর ১২টায় টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু হলো আর টাটার ভুলগুলো প্রকাশ পেতে লাগল। ক্যাপ্টেন স্মিথ অ্যাডমিরালটির কাছ থেকে একটি সময়সীমা পেয়েছিলেন যে তাকে মাত্র ৭ দিনের মধ্যে ১৭ই এপ্রিলের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছতে হবে। সেই কারণেই ক্যাপ্টেন শুরু থেকেই জাহাজের গতি খুব বেশি রেখেছিলেন এবং এটি ছিল টাইটানিকের প্রথম ভুল। মালিকের চাপ এবং নির্দেশের কারণে ক্যাপ্টেন স্মিথকে যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্কে পৌঁছতে হয়েছিল, কারণ এটি ছিল টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রা এবং যদি তিনি নিউ ইয়র্কে না পৌঁছতেন তাহলে টাইটানিকের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। বিশ্বের যে কোনো যানবাহন হোক, যন্ত্র হোক বা জাহাজ, অনেক অপারেটিং পদ্ধতি আছে, যেখানে গতিসীমাও এই পদ্ধতির একটি অংশ, এবং যাত্রার শুরুতেই সেই অংশটি কম্পিত হয়ে গিয়েছিল। অল্প সময়ের মধ্যেই জাহাজটি সাউদাম্পটন বন্দর থেকে এত দূরে চলে গেল যে যতদূর চোখ যায় নীল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। দ্বিতীয় ভুল, টাইটানিকের যাত্রার পর ৩ দিন কেটে গেছে। এছাড়া টাইটানিক ফ্রান্স এবং আয়ারল্যান্ডে কিছুক্ষণের জন্য থেমেছিল। ৭২ ঘণ্টা ধরে এটি নিউ ইয়র্কের দিকে ধীর গতিতে এগিয়ে চলছিল। ১৯১২ সালের ১৪ই এপ্রিল সন্ধ্যা। সমুদ্র নীরবতা এবং কুয়াশায় ঢাকা ছিল, যা দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছিল। একই রাতে টাইটানিকের মাত্র কয়েক ঘণ্টা আগে আরেকটি বিদেশি জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেসভাবে টাইটানিককে সমুদ্রে ভাসমান একটি আইসবার্গ সম্পর্কে সতর্ক করেছিলেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সতর্কতা কমপক্ষে ৬ বার দেওয়া হয়েছিল, কিন্তু অপারেটরদের অবহেলার কারণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতাটি মিস করা হয়েছিল। সম্ভবত এটি তাদের জন্য স্বাভাবিক ছিল, তবে এটি ছিল টাইটানিকের বিপর্যয়ের দ্বিতীয় অংশ। যেহেতু টাটা ছিল তার ধরনের প্রথম বিলাসবহুল জাহাজ এবং অনেক ভিআইপি এখনও জাহাজে উপস্থিত ছিলেন, তাই বেশিরভাগ অপসারণ প্রথম শ্রেণীর যাত্রীদের পরিষেবার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। যদি তারা আজ সকালটিকে গুরুত্ব সহকারে নিত, তাহলে পুরো দৃশ্যটি ভিন্ন হতো।
ভুল নম্বর 3, জাহাজের গতিও বেশি ছিল এবং তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা মিস করেছিল। টাইটানিক এখন দ্রুত এবং নির্ভীকভাবে আইসবার্গের সীমার মধ্যে চলে যাচ্ছিল। তবে টনিকটি এখনও হাত দিয়ে বাঁচানো যেত। জাহাজের রক্ষীরা সতর্ক ছিল এবং দূর থেকে কোনো আইসবার্গ দেখলেও ক্যাপ্টেনকে জানাতে প্রস্তুত ছিল। তবে দূর থেকে দেখার মতো একটি জিনিস তাদের ছিল না। হ্যাঁ, আইসবার্গাররা সতর্ক ছিল, কিন্তু দূরবীনের অভাবে তারা এটি দূর থেকে দেখতে পাচ্ছিল না। এটি ছিল টাইটানিকের তৃতীয় বড় গৃহস্থালির কাজ। আইসবার্গের কথা ক্যাপ্টেন স্মিথ জানতে পারেন যখন রক্ষীরা তাকে জানান যে জাহাজের ঠিক সামনে ফুটবল মাঠের আকারের একটি আইসবার্গ রয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আইসবার্গটি খুব কাছে চলে এসেছিল। চতুর্থ ভুল, আটলান্টিক মহাসাগরে আইসবার্গ প্রায়শই দেখা যায়, যা এমনকি বড় জাহাজগুলিও সহজে মোকাবিলা করতে পারে। সম্ভবত ক্যাপ্টেন স্মিথও একই কথা ভেবেছিলেন। এই খবর পেয়ে ক্যাপ্টেন স্মিথ জাহাজের ইঞ্জিনগুলি বন্ধ করার নির্দেশ দেন এবং টাইটানিককে গতিপথ পরিবর্তন করার নির্দেশ দেন। আইসবার্গ এড়াতে ক্যাপ্টেন স্মিথ তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু দূরত্ব এত কম ছিল যে কোনো কিছু করা ব্যর্থ হয়েছিল। আইসবার্গটি এখন টাইটানিকের কেন্দ্রের সাথে আটকে ছিল, তবে এটি সরিয়ে ফেলা হলে বেঁচে থাকার এখনও একটি ভালো সম্ভাবনা ছিল। তখনও আশা ছিল যে আইসবার্গটি জাহাজের হালের ক্ষতি করবে না অথবা ধাক্কা লেগে নিজেই ডুবে যাবে, এবং সম্ভবত এটিও একই কাজ করত যদি এটি অপসারণের চতুর্থ ভুলটি তার মূল্য প্রমাণ না করত। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আইসবার্গের রিভেটগুলি ইস্পাত নয়, ঢালাই লোহা দিয়ে তৈরি। এই রিভেটগুলি লোহার বড় টুকরো একসাথে ধরে রাখার কথা, তবে ঢালাই লোহা তীরের চেয়ে নরম। এই কারণেই রিভেটগুলি যেখানে আইসবার্গে আঘাত করেছিল সেখানে চাপে রিভেটগুলি ফেটে যায় এবং তারপরে ক্যাপ্টেন স্মিথ যা আশঙ্কা করেছিলেন তা ঘটে। 5 নম্বর ভুল, টাইটানিক একটি ফুটবল মাঠের আকারের একটি আইসবার্গের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং জাহাজের নিচে ইতিমধ্যেই জল ভরে যেতে শুরু করেছিল। এই বিপজ্জনক ঝামেলা পুরো ক্রু এবং যাত্রীদের পাশাপাশি জাহাজে থাকা ব্যক্তিদের সতর্ক করেছিল। টাইটানিকের মালিক জোসেফ ব্রুকসের কপি। যদিও টাইটানিক জলে ভরা শুরু করেছিল, তবুও এর বেঁচে থাকার আশা ছিল, কারণ টাইটানিক এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর 3 তলা জলে ভরা থাকলেও এটি ডুববে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই জাহাজের 3 তলা পেরিয়ে পানি 4র্থ তলায় পৌঁছে গিয়েছিল। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। টাইটানিক ধীরে ধীরে কিছু অংশে ডুবে যাচ্ছিল। এখন জাহাজের কথা চিন্তা না করে এতে উপস্থিত যাত্রীদের জীবন বাঁচানোর সময় এসে গেছে। ক্যাপ্টেন স্মিথ রেডিওতে জরুরি সতর্কতা জারি করেছিলেন। কেউ সাহায্যের জন্য না আসা পর্যন্ত যাত্রীদের লাইফবোটে স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এইবার 5ম ভুলটি তার প্রভাব প্রমাণ করে। হ্যাঁ, জাহাজে মোট 32টি লাইফবোটের জন্য জায়গা ছিল, কিন্তু অবহেলার কারণে মাত্র 20টি লাইফবোট রাখা হয়েছিল। 1500 যাত্রী ছিল এবং মাত্র 20টি নৌকা ছিল। ভুল নম্বর 6টি, সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিল এবং সকলেই কয়েকটি নৌকায় উঠতে চাইল। দুপুর 12:45 প্রথম জরুরি নৌকাগুলো সমুদ্রে নামানো হয়, কিন্তু এখানে আবার ষষ্ঠ হট্টগোল শুরু হলো। এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে নৌকাগুলো সম্পূর্ণরূপে ভর্তি না করেই সমুদ্রে নামানো হয়, যেখানে বেশিরভাগ প্রথম শ্রেণীর যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ ধনী ব্যক্তিদের প্রথমে বসা হতো। যদি নৌকায় আরও বেশি যাত্রী বসানো হতো তাহলে কম প্রাণহানি হতো। আজ এটি সমুদ্রে দ্রুত ডুবে যাচ্ছিল। রাত 2:18 শর্ট সার্কিটের কারণে সমস্ত আলো নিভে গেল এবং পরের মুহূর্তে জাহাজটি 2টি ভাগে বিভক্ত হয়ে গেল। টাইটানিক সম্পূর্ণরূপে সমুদ্রে ডুবে যেতে 2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল এবং এইভাবে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে ডুবে 15-16 জন মারা যান। আরেকটি কথা বলি, সেই সময় পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যদি যাত্রীরা এই ঠান্ডা জলে ডুব দিত তবুও বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না, কারণ এত কম তাপমাত্রায় একজন মানুষ 30 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। বলা হয় যে নিহতদের সংখ্যা 15-রও বেশি, কারণ যারা জাহাজ আক্রমণের কথা জানত তাদের অনেকেই টিকিট ছাড়াই জাহাজে উঠেছিল। বেঁচে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ছিল মেয়ে এবং 3 শিশু। অন্যদিকে ক্যাপ্টেন স্মিথ আজ তার সমস্ত সময় মানুষকে হাসানোর জন্য ব্যয় করেছিলেন এবং তিনিই ছিলেন ডুবন্ত জাহাজ থেকে লাফ দেওয়া শেষ ব্যক্তি। আমি আশা করি আপনি এই ভিডিওটি যতটা পছন্দ করবেন ততটা শেয়ার করবেন এবং আপনার ভালোবাসার মন্তব্য শেয়ার করবেন।